নমস্কার বন্ধুরা, বহুদিন বাদে আপনাদের কাছে ফিরে এলাম। মাঝখানে আমি অনেকটাই অসুস্থ ছিলাম, যার জন্যে আমি আপনাদের সঙ্গে মিলিত হতে পারিনি, ভিডিও আনতে পারিনি। তবে বন্ধুরা, একটা বিষয় আমাকে ভীষণভাবে নাড়া দিল। সেটা হচ্ছে যে আমি মনে করলাম যে আপনাদেরকে এই বিষয়ে একটু জানানো উচিত। নেতাজি সম্বন্ধে আমি আপনাদেরকে চেষ্টা করেছি অনেক কিছু জানাবার, তবে একটা কথা এটা আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলেছি, সেটা হচ্ছে যে নেতাজি ভারতবর্ষে ফিরে এসেছিলেন। তার সেই তাইহুকুর বিমান দুর্ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে, এটা আপনাদের কাছে আমি চেষ্টা করেছি সেই সম্বন্ধে জানাতে। এবং তার পরবর্তীকালে নেতাজি কি করেছিলেন সেগুলোকে আমি এখনও রিসার্চ করছি। জানেন, বিষয় হচ্ছে কি যে অনেক রিসার্চ ওয়ার্ক বেরিয়েছে এবং সেগুলো প্রকাশিত হয়েছে এবং সেগুলো ভীষণভাবে সত্যি এবং প্রমাণিত সত্যি। এবং আমি এটাও মনে করি যে কিছুদিন আগে আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবসে আপনাদেরকে বলেছিলাম যে উনি যে 1985 সালে সেপ্টেম্বর মাসে মারা গেছিলেন, মানে উনি জনসমক্ষে জনগণের মনে যেটা হচ্ছে সেটা হচ্ছে উনি গুমনামি বাবা। কথাটা শুনতে খারাপ লাগে আমাদের বাংলা ভাষায়, বা ভগবানজি, উনি সেদিনকে মারাই যান। অনেকে এই কথা বলেন যে উনি আবার অন্তরিত হয়েছিলেন। দেখুন, সেটা সত্যিও হতে পারে, আগামী দিনে হয়তো সত্যি প্রমাণিত হয়ে যাবে। অনেকেই বলছেন যে এটা সত্যি, অনেকগুলো প্রমাণ পাওয়া যাচ্ছে। আমি সে বিতর্কে যাচ্ছি না। তবে একটা জিনিস, যে সিআইএর ফাইলে কিন্তু দেখা গেছে যে নেতাজি কিন্তু 1945 সালের পরেও ছিলেন এবং তিনি ভারতবর্ষে আসার পথে তার যে এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি তার অর্জন হয়েছিল এবং যে আধ্যাত্মিক শক্তির বলে তিনি নানা রকমের কাজ করেছেন, সেটা কিন্তু ফাইলগুলোতেও পাওয়া গেছে। এবং শুধু তাই নয়, তিনি যে দালাই লামাকে ভারতবর্ষে আসার ব্যাপারে উৎসাহিত করেছিলেন, তার কারণ আপনারা জানেন যে দালাই লামা বহুবার চিঠিপত্র লিখেছিলেন জওহরলাল নেহেরুকে। জওহরলাল কিন্তু সেটা খুব বেশি গুরুত্ব দেননি, এবং এই জন্যে দেননি যে তিনি চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাননি, বা সেই সময় ভারতবর্ষের ডিফেন্সটা একদম নড়বড়ে ছিল এবং পররাষ্ট্র নীতিটাও জওহরলাল নেহরুর সময় প্রথম দিকেতে একেবারেই সেই ধরনের ছিল যে একটা নন অ্যালাইন তো বটেই, নন অ্যালাইনমেন্ট, শুধু তাই নয়, একটা শান্তি, শক্তির কোনো কথা ছিল না, যার জন্যে ডিফেন্সটা একদম নষ্ট হয়ে গেছিলো। ডিফেন্সের কিছু ছিল না, আধুনিক
যে যুদ্ধাস্ত্র ইত্যাদি যেগুলো দরকার লাগে এবং সেটার প্রমাণ পাওয়া গেছিল আগামী দিনে 1962 সালে চীন যখন আক্রমণ করে। তো যাই হোক, আমি আসল কথায় ফিরে আসি। এবার এটা আমি যে তথ্যটা পেয়েছি সেটা একটু ইংরাজিতে আছে, আমি আপনাদের কাছে ইংরাজিতে পড়ে বলবো। নিজ গুণে আপনারা ক্ষমা করে নেবেন এবং আপনারা দয়া করে এটাকে পড়ে বাংলায় বুঝে নেবেন। আমি তাহলে বলি যে দেখুন, তার আগে একটা কথা আমি বলে দিই যে দালাই লামাকে যে ভারতবর্ষে আসার ব্যাপারে চূড়ান্ত পরামর্শটা যিনি দিয়েছিলেন, দালাই লামার ভার্সন অনুযায়ী তিনি হচ্ছেন জেনারেল ডেথ। সেই নামেই সেই ব্যক্তি বলেছিলেন, আমি হচ্ছি মৃত জেনারেল ডেথ। যে কথা মিল পাওয়া যায় যখন ভগবানজি বলতেন যে আমি মৃত, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমি তাহলে এবার পড়লে আপনারা বুঝতে পারবেন যে আমার বক্তব্যটা কি। Who was General Death? For better understanding, some excerpts are taken from the book written by Thomas Lowell titled The Dalai Lama. বইটা আমার কাছে আছে, আপনাদেরকে আমি বইটা আগামী দিনে একদিন দেখাবো। ওখান থেকে আরও এই বিষয়ে আমি আরও কিছু বলবো, তখন আমি আপনাদের দেখাবো। তো দালাই লামা said that the existence of Tibet was at stake. Chinese occupiers pretend to be helping us, but the situation is much worse. They have guns and they will use it without hesitation. Resist them with caution, but resist. At first, Mimang hoped that passive resistance might have some effect. They remembered Mahatma Gandhi and his victory over the British in India. But Gandhi's technique did not work here in Tibet. The leaders of passive resistance were sought. Finally, the monk took the lead and they counseled armed resistance. The farmers from Khamba Valley have sent their representatives, and most prominent of all the meetings was a spokesman from the Khamba tribe. His identity never been revealed. He called himself as General Shiva. A threatening title in the Hindu region. We may call him as General Death, as the nearest English equivalent. Once the discussion to oppose the raids openly had been agreed upon, General Death took the floor.
he was the professional military man of the group, and so the other looked to him for their strategy. He had a precise and detailed plan of action. তাহলে কে এই শিবা, জেনারেল শিবা বা জেনারেল ডেথ? বুঝতেই পাচ্ছেন যে ইনি আর কেউ নয়, ইনি হচ্ছেন আমাদের নেতাজি। তো এ বিষয়ে একটা সিয়ার একটা লেখাও ছিল যে দালাই লামা ভারতবর্ষে যখন, আর ভারতবর্ষে যখন দালাই লামা এসে গেলেন তখন আর নেহরুর কাছে কিছু করার রইল না, কেননা উনি একটা নেহরুকে চিঠিতে বললেন আমি ভারতবর্ষে এসে গেছি এবং এতজন আমার সঙ্গে রয়েছে, আমাদেরকে তুমি জায়গা দাও, আমাদেরকে এখানেতে আশ্রয় দাও। তো আজকের মতো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা ঘটনা বললাম। নিশ্চয়ই আপনারা এ ব্যাপারে নিজেরাও একটু পড়াশুনো করে দেখবেন, জানবেন। কিছু আপনাদের আরও সাজেশান দেওয়ার থাকলে আমাকে বলবেন। আমি আগামী দিনে নেতাজি সম্বন্ধে একটা বড় তথ্য আপনাদের কাছে উন্মোচিত করতে আসছি। সেটা আমি আপনাদেরকে আগে থাকতেই বলে দিচ্ছি। নেতাজি আইএনএ ফান্ডে যে বিপুল পরিমাণ টাকা ছিল, সেই নিয়ে কি কি চিঠিপত্র হয়েছিল সেই সময়, এবং সেই টাকা শুধু নয়, মানে শতাধিক ভরি সোনা, ভরি মানে আমাদের ওই 11 গ্রাম সামথিং, যেটাকে আমরা বাংলায় ভরি বলি, সেই অত ভরি সোনা, যে সোনাগুলো আপনার এই সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিতে যে সমস্ত ভারতীয় ব্যবসায়ীরা ছিলেন, সেই ব্যবসায়ীরা প্রাণ ঢেলে নেতাজিকে দান করেছিলেন, যাতে তাদের এই আস্থা ছিল যে নেতাজি পারবেন ভারতবর্ষকে ঠিকমতো স্বাধীনতা ফিরিয়ে এনে দিতে। এবং আর একটা বিষয়, সেটা হচ্ছে যে অনেকে দুর্নাম করেছিল নেতাজির সম্বন্ধে, যে তাকে তোজর কুকুর একথাও বলেছিল। কিন্তু নেতাজির সঙ্গে জাপানের কি একটা এগ্রিমেন্ট হয়েছিল সেটাও আমি জানতে পেরেছি, যে ভারতবর্ষের যে জায়গাটা জাপানের সহযোগিতায় অধিকার করা হবে, ব্রিটিশকে তাড়িয়ে দিয়ে ব্রিটিশের থেকে ছিনিয়ে নেওয়া হবে, সেই জায়গায় কিন্তু আর কোনো দেশের পতাকা নয়, ভারতবর্ষের পতাকা সেখানেতে উত্তোলিত করা হবে এবং করা হবে। তো বন্দে মাতরম, জয় হিন্দ। আপনারা একটু অপেক্ষা করুন, আমার আমার স্বাস্থ্যের একটু অবনতি হয়ে যাওয়াতে আমি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসব, একটু আপনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। নমস্কার।